চারিপাশে কোনো বিদ্যুৎ ছিল না, বা গ্রামগঞ্জে সন্ধ্যা হলেই মানুষ ঘুমিয়ে পড়ত। রফিকের সাথে ঘটনাটি কিভাবে ঘটেছিল, পরীটা কিভাবেই রফিককে তুলে নিয়ে গিয়েছিল, সেটা সম্পূর্ণটা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং রফিকের মুখ থেকেই শুনবো যে তার সাথে কিভাবে ঘটনাটা ঘটেছিল। তাহলে চলুন সরাসরি রফিকের ঘটনায় চলে যাওয়া যাক। আমার নাম রফিক, আমি গ্রামে বসবাস করি। ছোটবেলা থেকেই এখানেই আমার বসবাস। আমি এই এলাকার চেয়ারম্যানের ছেলে, যার কারণে আমার বাবার প্রভাব একটু বেশিই ছিল। ছোটবেলা থেকেই বাবা আমাকে আদর যত্ন করে মানুষ করেছেন। আমার যখন জন্ম হয় তখন ধুমধাম করে গ্রামে অসংখ্য মানুষকে খাইয়েছিলেন। পুরো গ্রাম কেন, পুরো উপজেলার মধ্যে আমার বাবা সর্বোচ্চ ধনাঢ্য ব্যক্তি, এবং আমার দাদাও তাই ছিলেন, যার কারণে আমি একটু বকেই গেলাম। বয়স যখন আস্তে আস্তে বাড়তে লাগলো তখন আমার নেশাজাতীয় দ্রব্য খাওয়া, বাইরে ঘোরাঘুরি, বেশ রাত করে বাড়িতে ফেরা, এইসব অভ্যাসে পরিণত হয়ে গেল। প্রতিনিয়তই আমি বাইরে যেতাম এবং রাত করে বাড়িতে ফিরতাম। এ নিয়ে আব্বা অবশ্য আমাকে অনেক কিছুই বলেছে, কিন্তু আমি কারোর কথা গ্রাহ্য করতাম না, কারণ ছোটবেলা থেকেই সবাই আমাকে বেশ আদর যত্ন করে মানুষ করেছে। বিশেষ করে আমার আম্মা আমাকে বেশি ভালোবাসতেন, যার কারণে আব্বা কিছু বলতে পারতেন না। আমি যাদের সাথে চলতাম তাদের মধ্যে দুইজন ছিল হচ্ছে আমার সর্বক্ষণের সঙ্গী, সবসময় আমার সাথে থাকতো। আমার বন্ধু রাকিব আর জুবায়ের দুজনেই আমার সাথে থাকতো। আমরা তিনজনে মিলে আড্ডা দিয়ে বেড়াতাম এবং রাত বেড়াতে বাড়িতে ফিরতাম। বেশিরভাগ দিনই রাতের 10টার পরে বাড়িতে ফিরতাম এবং আড্ডা দিয়ে নানান জায়গায় নানান কাণ্ড করে তারপরে ফিরতাম। এভাবে করে আমাদের দিন বেশ ভালো কাটছিল। তখন বাজারে নতুন একটা হোন্ডার মডেল আসে। এই মোটরসাইকেলটা দেখে আমার বেশ পছন্দ হয় এবং এটাই কিনতে হবে সেটা জিদ ধরে বসি। চেয়ারম্যানের ছেলে মোটরসাইকেল চালাবে না, এটা কি কোনো কথা? আমি আব্বাকে সাথে সাথে বললাম যে আব্বা আমার একটা মোটরসাইকেল লাগবে। আব্বা বলল কি যে এখন দেওয়া যাবে না, এত টাকা পয়সা আমার নাই। আমি ভীষণ রেগে গেলাম, রেগে মেগে বাড়ি থেকে বের হয়ে গেলাম। রাকিব এবং জুবায়ের দুজন আমার সাথেই ছিল। ওরা আমাকে বোঝাতে লাগলো যে তোকে মোটরসাইকেল দিবে কিভাবে, টাকা পয়সা নাই এখন হয়তো। আমি বলতে লাগলাম আমার কি ভূগোল বোঝায়, চেয়ারম্যানের ছেলের এটা লাগবে, চেয়ারম্যানের টাকা নাই, এটা কি আমার বোঝাস তুই? তবে এটা সত্য যে আমার বাবা বেশ সৎ মানুষ ছিলেন। চেয়ারম্যান হলেও তার মধ্যে লোভ লালসা একদমই ছিল না। আমাদের যা কিছু সব পৈতৃক সম্পত্তিতে পাওয়া, যার কারণে বাবার এত দাপট। অনেক জমি জমা পৈতৃক সম্পত্তি পেয়েছি দাদার কাছ থেকে, এবং পাশাপাশি অনেক ব্যবসাও আছে। চেয়ারম্যানের ছেলে হবার কারণে আমি দেখতে বেশ সুন্দর ছিলাম। আম্মা আমাকে ছোটবেলা থেকেই সাজিয়ে গুছিয়ে রাখতো এবং সেরকমটাই হয়েছি, আম্মার মতো একদম। আম্মাও বেশ সুন্দরী ছিল, যার কারণে গ্রামের অসংখ্য মেয়ে আমাকে পছন্দ করত। তাদের সাথে ফ্ল্যাট করার চেষ্টা করতাম এবং এরকম ভাবেই আমার বয়স আস্তে আস্তে বাড়তে লাগলো। আমার বয়স তখন 19 বছর। আব্বা মোটরসাইকেল কিনে দিবে না, রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছি। রাকিবকে বললাম কি যে আমি আর বাড়িতে ফিরবো না। রাকিব বলল এরকম পাগলামি করার কোনো মানে হয় না, বাসায় যা, দেখবি তোর আব্বা মোটরসাইকেল বাইরে দাঁড়া করে রাখছে। আমি বললাম কি যে এরকম কিছুই হবে না, আমার আব্বা বহুত কিপটা। তারপর ওই দিন রাতে আমি, রাকিব, জুবায়ের এবং আরও কয়েকজন বন্ধু মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে রাত্রে পিকনিক করব এবং পিকনিকের যে মুরগিটা আসবে সেটা অন্য একজনের ক্ষোভ থেকে চুরি করব। এটা আমাদের জন্য খুবই ইজি বিষয়। যদি একটা ছাগল হলে ভালো হতো, কিন্তু ছাগল হলে কেলেঙ্কারি হয়ে যাবে। এটা শোনার সাথে সাথেই আমি বলে উঠলাম, আরে ছাগলই চুরি করব? আমি চেয়ারম্যানের পোলা, আমি যদি এগুলো না করি তাহলে কে করবে? ক্ষমতা তো সব আমার হাতে। তখন রাকিব বলল, ক্ষমতার অপব্যবহার করবি কিসের জন্য? আমি বললাম, মুরগি চুরি করলেও তো সেই একই, চুরি করবো তাই না? তো সেহেতু আমরা ছাগল চুরি করার জন্য দক্ষিণ পাড়ায় গেলাম। সেখানে একটা বাড়ি আছে, ওই বাড়িতে একটা ছাগল আছে যেটাকে নেওয়া খুবই ইজি। আমরা তিনজনে মিলে সেই ছাগলটাকে আনতে গেলাম। ছাগলটাকে সফলভাবে নিয়েও আসলাম। জবাই করে রান্নাবান্না করে খেতে খেতে প্রায় রাত 3টা 3:30 বেজে গেল। ওই রাত্রেবেলা বাড়িতে ফিরবো কিনা বুঝতে পারছিলাম না, কারণ এত রাত কখনো হয়নি। এর আগে ফিরলেও 11টার মধ্যেই বাড়িতে চলে যেতাম, কিন্তু এত রাত এর আগে কখনো হয়নি। এই প্রথমবারই এত রাত হলো। আর বাড়িতে গেলেও যে কি পরিমাণ বকা খাবো সেটা কল্পনা করার মতো বিষয় না। আম্মা নিশ্চয়ই বকবে, আর আব্বা তো বাদই দিলাম তার কথা, হয়তো মারতেও পারে আজকে। আমি ভয়ে ভয়ে বাড়ির দিকে আগালাম। রাকিবের বাড়ি সামনেই ছিল, সেহেতু রাকিব চলে গেল। কিছু দূর যাওয়ার পরে জুবাইরও চলে গেল। আমার বাড়িটা আরো বেশ খানিকটা দূরে। আমার হাতে নেই কোনো টর্চ, কোনো আলো নেই। হালকা একটু জ্যোৎস্না উঠেছে, সেই জ্যোৎস্নায় হালকা ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। আমি সামনের দিকে আগাতে লাগলাম। আমার একটু ভয় ভয় লাগছিল, কারণ হচ্ছে এত সাহস হয়ে ওঠেনি। এর আগে খুব বেশি রাত হতো না, কিন্তু এখন অনেকটা রাত মনে হচ্ছে। আর শেষ রাত তো, আশেপাশে শিয়াল ডাকছে, ঘুঘু ডাকছে,
একটু শীত শীত পড়েছে, যার কারণে একটু ভয় ভয় লাগছে। আমি আগাতে লাগলাম সামনের দিকে। কিছু দূর যাওয়ার পরে মনে হচ্ছিল যে আমার পিছনে পিছনে কেউ হেঁটে আসছে। পেছনে শুকনো পাতার মর্মর শব্দ হচ্ছে। ভয়ে আমার গা শিউরে উঠল। আমি বুঝতে পারছিলাম না যে পেছনের দিকে তাকাবো কিনা, কারণ পেছনের দিকে তাকালে যদি এমন কিছু হয় যেটা দেখে আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে যাব বা আমি মারাই যাব ভয়ে। আমি যদিও তেমন একটা ভীতু ছিলাম না, তবু পেছনের দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম। আমি কি করবো বুঝতে পারছি না। আমি যতই পা ফেলছি পেছন থেকে আরেকটা পা যেন মরমর করে ফেলছে। আমি এক পা ফেলার সাথে সাথেই সেও আরেক পা ফেলছে। আমার ভীষণ ভয় হতে লাগলো। আমি পেছনের দিকে না তাকিয়ে আস্তে করে আস্তে আস্তে সামনের দিকে আগাতে লাগলাম। বাড়ির পথ এখনো বেশ খানিকটা দূরে। কিভাবে যাব বুঝতে পারছি না। আলো হলে ভালো হতো। ভীষণ ভয় লাগছে আমার কাছে। গ্রামের এই রাস্তাগুলো যদিও আমার কাছে পরিচিত, তবুও পেছন থেকে যদি কেউ আসে এত রাত্রেবেলা ভয় পাওয়াটাই স্বাভাবিক। আমি চোখ দুটো বন্ধ করে জোরে দৌড় মারলাম। জোরে দৌড় মারার সাথে সাথে দেখি আমি যত জোরে দৌড়াচ্ছি ওই জিনিসটাও ঠিক তত জোরেই আসছে। আমি সাথে সাথে রাস্তা ছেড়ে মাঠের মধ্যে দিয়ে নেমে গেলাম, কারণ মাঠের মধ্যে দিয়ে গেলে বাড়ির দিকে তাড়াতাড়ি পৌঁছানো যাবে। কিছু দূর যাওয়ার পরে আমি উষ্টা খেয়ে পড়ে গেলাম। পড়ে গিয়ে মাঠের মধ্যে বেশ খানিকটা গড়ানি খেলাম। হাতে পায়ে কাদা মেখে গেল। আমি আবার উঠে দৌড়ানো শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে ওই পাশে আর একটা রাস্তায় উঠলাম। রাস্তায় উঠে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কারণ বাড়িটা খুবই কাছে, আর কয়েক পা ফেললেই বাড়ির দিকে পৌঁছানো যাবে। আমি হাঁটতে লাগলাম। প্রতিমধ্যে পেছন থেকে কেউ আমাকে ডেকে উঠল। আমি ডাকটা শুনে আরো বেশি ভয় পেয়ে গেলাম, কারণ ডাকটা ছিল ফিসফিসানি ডাক। এরকম করে আমার নাম ধরে ডাকছিল। আমার গায়ের সবগুলো লোম দাঁড়িয়ে গেল। আমি একদমই বিশ্বাস করতে পারছিলাম না যে আমার সাথে আজকে কি ঘটতে চলেছে বা কি হবে সেটা আমি একদমই কল্পনা করতে পারিনি। আমি পেছনের দিকে তাকাতেই দেখি খুবই সুন্দর এবং রূপবতী একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটা একদম ইয়াং এবং আমার বয়সী। মেয়েটা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এক পা পেছনে ফেললে সেও এক পা সামনে আগায়। আমি একদমই বুঝতে পারছিলাম না যে এই মেয়েটা এত রাত্রেবেলা এখানে কিভাবে আসলো, আর তার এখানে কি কাজ। আমি তার দিকে তাকিয়ে বিমোহিত হয়ে যাচ্ছিলাম, কারণ তার গা থেকে আলো ছিকড়ে পড়ছিল এবং তার চেহারাগুলো উজ্জ্বল ছিল। সে যে জামা কাপড় পরেছিল সেই জামা কাপড়গুলোও এত পরিষ্কার এবং এত সাদা, যেগুলো দেখে আমি একদম মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। আমি ঘোরে বিমোহিত হয়ে যাচ্ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে এই জিনিসটা কি। আমি সামনের দিকে আগাতে লাগলাম, মেয়েটার দিকে আগাতে লাগলাম, কারণ হচ্ছে মেয়েটাকে দেখতে অসম্ভব রূপবতী এবং তার দিকে না তাকিয়ে থাকা যায় না। তার ঘোরে আমাকে বিমোহিত করে যাচ্ছিল। আমি যে পাগল হয়ে যাচ্ছিলাম সেটা আমি বুঝতে পারছিলাম। আমি আস্তে আস্তে করে মেয়েটার দিকে আগাতে লাগলাম। মেয়েটাও আমার দিকে আস্তে আস্তে করে আগাতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না যে জিনিসটা কি ছিল, এটা কোনো মেয়ে নাকি অন্য কিছু। আমি একদম ঘোরের মধ্যে ডুবে যাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমার সেজো চাচা পেছন থেকে ডাক দিয়ে বলল, কি রে, তুই এত রাতেবেলা এখানে কি করিস? তখনই আমার ঘোর কাটলো। আমি সামনের দিকে তাকালাম, দেখলাম সামনে কোনো মেয়ে নেই। সেজো চাচা নামাজ পড়ার জন্য উঠেছে এবং আমাকে বাড়ির সামনে দেখে ভীষণ অবাক হয়ে গেল, কারণ হচ্ছে এত রাত্রেবেলা আমি এখানে কি করছি। আমি বললাম, চাচা বাথরুম করার জন্য উঠেছিলাম। তো চাচা বললো কি যে বাথরুম করার জন্য এখানে কি, বাথরুম তো বাড়ির ভেতরে। আমি চাচাকে বললাম একটু হাঁটতে আসলাম। তখন চাচা বললো, তাড়াতাড়ি যা, বাড়ি যা। আমি যে গত রাত্রে কি করে এসেছি সেটা চাচা জানে না, যার কারণে চাচা এত সহজে আমাকে ছেড়ে দিল। আমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে আমার মাথার ভিতরে শুধুমাত্র ওই মেয়েটার কথাই ঘুরপাক খাচ্ছিল। মেয়েটাকে আমি কোথায় দেখেছি, মেয়েটাকে কেন দেখলাম, আর এই মেয়েটা কিসের জন্য আমাকে দেখা দিল, সে কে ছিল। আমার সারাদিন এটাই মাথার ভেতরে ঘুরপাক খেতে লাগলো। আমি রাতের জন্য অপেক্ষা করতে লাগলাম। আমি মনে মনে ভাবলাম যে ওই মেয়েটা নিশ্চয়ই আমার ওইখানে আসবে। পরের দিন রাত হলো। রাত তখন 2টা কি 3টা বাজে। আমি আবার ওইখানে গেলাম, কারণ হচ্ছে ওই মেয়েটা আমাকে পাগল করে ফেলতেছিল। একদম অবাক করার মতো বিষয়, এরকম একটা মেয়ে এখানে কিভাবে আসবে। আমি সেই জিনিসটা কনফার্ম হওয়ার জন্য সেখানে গেলাম, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না। হতাশা হয়ে বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ির দিকে রওনা দেওয়ার পরে সামনের দিকে তাকিয়ে আমি বেশ খানিকটা অবাক হয়েছি, কারণ হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা বাঁশঝাড় আছে। সেই বাঁশঝাড় থেকে একটা আলো আমার দিকে ছুটে আসছে। এটা দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমার শরীরের লোমগুলো সব দাঁড়িয়ে গেল। এত ভয় পেয়েছি যে আমি সাথে সাথে নিচে পড়ে গেলাম। নিচে পড়ে ছেঁচড়াতে ছেঁচড়াতে পিছনের দিকে যাচ্ছিলাম। আলোটা আমার সামনে এসে নিভে গেল এবং কিছুক্ষণ পর দেখলাম সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, যে মেয়েটাকে গতকালকে আমি দেখেছিলাম। আমি বসে পড়ে মেয়েটার দিকে নির্বাক চিত্তে তাকিয়ে আছি। এত সুন্দর কোনো মেয়ে মানুষ হতে পারে আমার কল্পনার বাইরে ছিল। তাছাড়া এরকম মেয়ে মানুষ তো আমাদের গ্রামে নেই। এটা কি তাহলে অন্য কিছু, অন্য জগতের কিছু? এটা ভেবে আমার বুকের মধ্যে বাড়ি মেরে উঠল এবং আমি ভয়ে শিউরে উঠলাম। আমি মেয়েটাকে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, উৎকণ্ঠা কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনি কে, আর আপনি কেনই বা আমার পিছু নিয়েছেন? তখন মেয়েটা কিছু একটা বলে উঠল
কিন্তু তা বোঝা গেল না। এই ভাষা কোন ভাষা, সে এই ভাষা বোঝে না। আমি নিজেও এই ভাষা বুঝতে পারছি না। এটা কোন ভাষায় কথা বলছে? আমি বললাম কি যে আমি আপনার কথা বুঝতে পারছি না। মেয়েটা তখন আরেকটু কি যেন বলে উঠলো। কথাগুলো আরবিতে ছিল নাকি অন্য কিছুতে আমি বুঝতে পারছিলাম না, তবে আরবির মতোই মনে হচ্ছিল। মেয়েটা আমার সামনে এগিয়ে আসলো। এগিয়ে এসে আমার হাতটা ধরার জন্য তার হাত বাড়িয়ে দিল। মেয়েটা এত সুন্দর যে আমি তার থেকে চোখই ফেরাতে পারছিলাম না। সে আমার হাতটা ধরার সাথে সাথে আমার শরীরের মধ্যে যেন আগুন খেলে গেল। 1000 ভোল্টের কারেন্ট দৌড় মারল। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে গেলাম। এরপরে আমার আর কিছু মনে নেই। এরপর যখন আমার চোখ খুলে তখন দেখলাম আমি বিরাট এক রাজপ্রাসাদের ছোট একটা খাটের মধ্যে শুয়ে আছি। রাজপ্রাসাদ বলতে এই রুমটা বিশাল বড়। এরকম বড় রুমের আগে আমি কখনো দেখিনি। সেখানে আমি শুয়ে আছি, আমার পাশে বেশ কিছু ফল, এবং রুমটা বেশ খানিকটা অন্ধকার। আমি উঠে জানালার পর্দাটা সরালাম। দেখি অনেক বড় একটা ইমারতের বেশ কয়েকতলা উপরে এই রুমটা, এবং নিচে থেকে অনেক উপরে। এই রুমের কোনো দরজা দেখতে পেলাম না। আমি রুম থেকে বের হয় কিভাবে সেটাও বুঝতে পারছি না, আর আমি কোথায় আছি সেটাও নিজেও বুঝতে পারছি না। কিছুক্ষণ পর ওই মেয়েটা আসলো। আসার পরে আমার সাথে বাংলায় কথা বলা শুরু করলো। গতকালকে রাত্রে কি ভাষায় কথা বলেছে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আজকে মেয়েটা আমার সাথে অন্য ভাষায় কথা বলছে, মানে হচ্ছে বাংলা ভাষায়। আমি বললাম কি যে আমি ভালো আছি, আপনি কে বলুন তো, আর আমি কোথায় আছি এখন? মেয়েটা তখন বলে উঠল, আপনি এখন পরীদের রাজ্যে আছেন, পরীস্থানে আছেন। আমি ভীষণ অবাক হলাম, কারণ পরী কি হয় নাকি? আপনি কি ফাজলামি করছেন আমার সাথে? পরী কি হয় নাকি? তখন ওই মেয়েটা বলে উঠল, হ্যাঁ পরী হয়, আর আমি নিজেই একজন পরী। আর আপনাকে আমি নিয়ে এসেছি গতকালকে রাত্রে। আপনি ওদিক দিয়ে যখন যাচ্ছিলেন গত পরশু রাত্রেবেলা, তখন আপনাকে দেখে আমার অনেক বেশি পছন্দ হয়ে যায়, এবং আপনাকে মনে মনে পছন্দ করে ফেলি, যার কারণে আমি আপনার সাথেই থাকতে চাই, এবং এই কারণেই আমি আপনাকে তুলে নিয়ে এসেছি। আপনি আর কখনো যেতে পারবেন না। এইখানে আপনার কোনো কিছুর অভাব হবে না, কোনো কিছুর কমতি হবে না। এক নিমিষেই যেন আমার সবকিছু উথাল পাতাল হয়ে গেল, কারণ আমি পরীর দেশে চলে এসেছি। আর এই পরীটা কি বলছে এসব? তার মাথাটা ঠিক আছে তো? সে আমাকে রেখে দিবে, আমাকে পছন্দ করে, এসব কি বলছে? যদিও পরীটা দেখতে খারাপ না, তার সাথে আজীবন থাকা যায়, কিন্তু বাড়ি যেতে পারবো না এটা শুনেই আমার ভীষণ কান্না পেয়ে গেল। আমি বললাম কি যে আপনি এটা কি বলছেন? আপনি আমাকে নিয়ে এসেছেন কেন? আপনি আমাকে এখনই বাড়িতে দিয়ে আসবেন। পরীটা বলল, সেটা সম্ভব নয়। আপনাকে পরিস্থানে নিয়ে এসেছি, এবং আপনি আজকে থেকে এখানেই থাকবেন। আপনার এখানে কোনো কিছুর কমতি হবে না। পরীটা তারপরে চলে গেল। কিছুক্ষণ পর আমার জন্য 2-3টা দাসী আসলো, এবং তারা এসে আমার সেবা যত্ন করতে লাগলো। আমার জন্য কাপড় চোপড় এবং খাবার দিয়ে গেল। আমি একটা পরীকে জিজ্ঞেস করলাম, দাসী পরী, সে নিজেও একজন পরী, কিন্তু সে এই এলাকার দাসী। আমি তাকে জিজ্ঞেস করলাম, এটা কোথায়? সত্যি কি এটা পরিস্থান? তখন পরীটা বলল, হ্যাঁ পরিস্থান। আপনি কি আমাদেরকে দেখে বুঝতে পারছেন না? আমাদের যে কত লম্বা লম্বা ডানা, এবং শেষে আমরা কত কিছু করতে পারি। আপনি বাইরে একবার জানালা দিয়ে দেখুন, কত জিন বাইরে উঠছে। বিশ্বাস না করার কি আছে? আর আমাদের রাজকুমারী অনেক ভালো, সে আপনাকে পছন্দ করে, বেশ কিছুদিন ধরেই আপনাকে দেখছে। আমি আমাদের রাজকুমারীর খাস দাসী, আমি তার ব্যাপারে সবকিছুই জানি। সে আপনাকে পছন্দ করে বলে আপনাকে এখানে নিয়ে এসেছে। আপনি ভয় পাবেন না, আপনাকে কোনো কষ্ট দিবে না। আমি মনে মনে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। বললাম কি যে জি আচ্ছা। কিছুক্ষণ পর ওই পরীটা আসলো, মানে হচ্ছে যে রাজকুমারী, এই রাজ্যের রাজকুমারী, সে এসে আমার পাশে বসলো। আমি বললাম কি যে আপনি কি সত্যিই আমাকে পছন্দ করেন? ওই মেয়েটা বললো কি যে, মানে হচ্ছে যে পরী, সে বললো কি যে হ্যাঁ আমি আপনাকে পছন্দ করি, এবং আমি আপনার সাথে থাকতে চাই। এভাবে করে আমি ওই পরীটার সাথে বেশ কিছু বছর ওইখানেই কাটিয়ে দিই, কারণ হচ্ছে তার সঙ্গ আমার ভালো লাগতো, এবং সে আমাকে ওইখান থেকে যেতে দিত না। আমি যখন বুঝতে পেরেছি যে ওইখান থেকে আমাকে আর যেতে দিবে না, তখন আমি আর জোরাজুরি করিনি, কারণ হচ্ছে এখান থেকে যাওয়ার পথ আমি জানি না, আর জোরাজুরি করলেও যে আমি ভালো থাকতে পারবো না সেটা আমি খুব ভালো মতোই জানি। আমি এখানে যাওয়ার বেশ কয়েকদিন জোরাজুরি করেছি। প্রথম 1 সপ্তাহ 2 সপ্তাহ অনেক বেশি জোরাজুরি করেছি, কান্নাকাটি করেছি, কিন্তু সেখান থেকে আসতে দেয় না আমাকে। বরং আমার একদিনের জেলও হয়েছিল, এবং আমাকে জেলে কারাগারে আটকে রেখেছিল খাবার না দিয়ে। সেটা দেখে আমি বুঝে ফেলেছি যে এদের সাথে যত ভালোভাবে থাকা যাবে, এরা ঠিক ততটাই ভালো ব্যবহার আমার সাথে করবে। কোনো একদিন সুযোগ বুঝে এখান থেকে বের হতে হবে, এবং সেটাই আমি চেষ্টা করি। 2 বছর অনেক কিছুর অভিজ্ঞতা হয়েছে আমার ওইখানে। পরিটার সাথে থেকেছি, তাদের দেশ ঘুরেছি, তাদের দেশ সম্পর্কে জেনেছি, এবং তারা মানুষকে এরকমভাবে তুলে নিয়ে আসে। কিছু কিছু খারাপ পরি আছে যারা এরকমভাবে তুলে নিয়ে আসে, এবং তাদেরকে এখানে রেখে দেয়। এরকম অনেক মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, যারা কিনা 30 বছর 40 বছর ধরে এই পরিস্থানেই আছে, এবং এসব পরির সাথেই তারা থাকে। এসব পরীকে তারা বিয়ে করে এখানেই থাকে। ওই পরীটা আমাকেও বিয়ে করেছিল, এবং বিয়ে করে আমাদের 2টো বাচ্চাও হয়েছিল। সেই বাচ্চা সমেত আমি এখানে থাকতাম।
কারণ কিছু করার নেই, আমাকে আর ফেরত দিয়ে আসবে না যতদিন না পর্যন্ত আমি এখান থেকে নিজে বের হওয়ার কোনো পথ না খুঁজি। ঠিক এমনটাই হলো। 2.5 বছর পর আমি একটা পথ পেলাম, যে পথ দিয়ে আমি বাড়িতে ফিরে যেতে পারবো। আমি একজনের দেখা পেলাম, এক নেক জিনের, যে কিনা ভদ্র জিন ছিল। সে আমাকে বলল, এরকম এরকমটা করলে তুমি নিশ্চিন্তে বাড়ি চলে যেতে পারবে। আমি তার কথা মোতাবেক সেই কাজগুলোই করলাম, এবং সেটা করার পরে আমি বাড়িতে পৌঁছে গেলাম। কিন্তু বাড়িতে বাড়ি পৌঁছানো ছিল না। কারণ হচ্ছে পরীটা তখন পর্যন্ত আমার পেছনে লেগেছিল, এবং সে আমাকে নিয়ে যাওয়ার জন্য নানান কায়দা ফিকির করত। আমি যে 2-2.5 বছর অনুপস্থিত ছিলাম, সেটার জন্য বাবা অনেক দুঃখিত ছিল এবং অনেক খোঁজাখুঁজি করেছে আমাকে। কেউ জানে না যে আমি কোথায়। কারণ হচ্ছে ওই দিন ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এরপরে বাবা আমাকে আর দেখেওনি, যার কারণে সে অনেকটা কষ্ট পেয়েছে। 2.5 বছর আমি গায়েব ছিলাম, এবং সব ঘটনা বলার পরে বাবা অনেক তাবিজ তুবিজ করে এবং অনেক কিছু করে আমাকে বন্দি করে ফেলে, মানে হচ্ছে ওই পরীটা থেকে বন্দি করে। এবং এই পরীটা এরপরে অনেকভাবে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। একবার তো প্রায় নিয়েই গিয়েছিল। ওইখানে আমার 2টো সন্তান আছে। ওই 2টো ছেলেমেয়ের জন্য আমার ভীষণ কষ্ট হয়, কিন্তু ওই পরীটার জন্য আমার কষ্ট হয় না, কারণ সে আমাকে ধোকা দিয়ে ছলনা দিয়ে নিয়ে গিয়েছিল। ওইখানে অনেক অভিজ্ঞতা হয়েছে আমার, অনেকের সাথে ঘুরেছি, অনেকের সাথে মিশেছি, তারা কি করে সব কিছুই আমি বেশ ভালো মতোই জানি। এই 2-2.5 বছর আমার জীবনে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। তবে আমি আমার ছোট ছোট 2টো শিশুকে সব থেকে বেশি মিস করি। তারা যদি আমার কাছে আসতো, আমি তাদের অপেক্ষায় থাকি। নিশ্চয়ই বড় হয়ে তারা আমার কাছে আসবে, আমার সাথে দেখা করতে তো অন্তত পক্ষে আসবে। আমার শুধু তাদের জন্যই খারাপ লাগে, তাছাড়া কোনো বিষয় আমার খারাপ লাগে না। ওই 2টি বছর আমার জীবনে স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দিন, যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যান।